আসসালামু আলাইকুম সবাই, আশা করি ভালো আছো। আজকে আমি সিলভিয়া প্লাথের ক্রসিং দ্য ওয়াটার কবিতাটা লাইন বাই লাইন অর্থসহ পড়ব। এবং এই কবিতাটা তোমাদের ফোর্থ ইয়ারে রয়েছে, এবং এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা কবিতার লাইন সামারি এবং বাংলা ডেসক্রিপশন সহ বাংলায় কবিতার লাইন বাই লাইন সহ সমস্ত তথ্য আমি ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা দেখে নিও। আর ক্রসিং দ্য ওয়াটার কবিতার নামটা প্রথমে আমি ব্যাখ্যা করতে চাই। ক্রসিং দ্য ওয়াটার বলতে এখানে সিম্বলিকভাবে বোঝানো হচ্ছে সমুদ্র বা নদীকে। এবং ওয়াটার তো আর আসলে পার করা যায় না বা ক্রস করা যায় না, ক্রস বলতে অতিক্রম করা বোঝাচ্ছে। তো ক্রসিং দ্য ওয়াটার বলতে বোঝাচ্ছে ক্রসিং দ্য রিভার। এবং কোন নদীটা আসলে পার করার কথা বলছে? আমরা ইসলাম ধর্মে একটা নদীকে বিশ্বাস করি, সেটা হচ্ছে পুলসিরাত পার হয়ে যাওয়া। তো খ্রিস্টানরা একটা নদীকে বিশ্বাস করে, সেটা হচ্ছে স্টিক্স রিভার, যেটা আন্ডারওয়ার্ল্ডে যেতে হলে হেডসে যেতে হলে, হ্যাঁ হেডসে বা নরকে যেতে হলে তোমাকে এই স্টিক্স নদীটা পার হয়ে যেতে হবে। এবং সেই নদীটার কথা এখানে বলতে চাচ্ছেন সিলভিয়া প্লাথ কবি। এবং উনি এখানে নিজেকে না, আসলে দুজন মৃত মানুষের কথা বলতে চেয়েছেন। আর এই কবিতাটা সম্পূর্ণই মোটামুটি একটা অ্যালিগোরিক্যাল কবিতা। এখানে বলা হবে একরকম, তোমাকে বুঝে নিতে হবে আরেক রকম। আর কবিতার লাইনগুলো একেবারে আক্ষরিকভাবে তুমি অর্থ করতে পারবে না, তবে আবার লাইন অর্থগুলো বুঝতে পারবে তুমি। তো চলো এবার কবিতাটা পড়া শুরু করি। ক্রসিং দ্য ওয়াটার। প্রথম লাইন। ব্ল্যাক লেক, ব্ল্যাক বোট, কালো কালো হ্রদ, কালো নৌকা। টু ব্ল্যাক, দুজন কালো, কাট পেপার পিপল, দুজন কালো কাট পেপার পিপল। কাট পেপার পিপল বলতে কাট পেপার মানুষকে বোঝাচ্ছে। কাট পেপার মানুষের অর্থটা আমি বলে দিই। তুমি ধরো আলোর বিপরীতে আসো, তোমার যে ছায়া যদি একটা কাগজের উপর ফেলা হয়, সেই যে ছায়া, এটাকে বলা হয় কাট পেপার পিপল। কিন্তু এই কবিতায় কবি কাট পেপার পিপল বলতে বোঝাচ্ছেন কাগজ কেটে মানুষের আকৃতি তৈরি করলে সেটা যেমন দুর্বল মানুষ হয়, কাট পেপার পিপল বলতে কবি এখানে বোঝাচ্ছেন এরকম দুর্বল চিত্তের মানুষজনকে, যাদের কাগজ কেটে পাতলা করে তৈরি করলে যেরকম দুর্বল হবে। অর্থাৎ এই কালো নদীর মধ্যে কালো নৌকায় চড়ে দুজন মানুষ যাবে যারা দুর্বল চিত্তের মানুষ, অর্থাৎ যারা হেডসে যাচ্ছে আর কি, নরকে যাচ্ছে, স্বর্গে যাচ্ছে না। হোয়ার ডু দ্য ব্ল্যাক ট্রিজ গো টু ড্রিঙ্ক হেয়ার। এখানে দেখো কিছু কালো গাছের কথা বলছে, যে হোয়ার ডু দ্য ব্ল্যাক ট্রিজ গো, কালো গাছগুলো কোথায় যায়, দ্যাট ড্রিঙ্ক হেয়ার, এখানে কি তারা পান করতে যায়? এটুকুর আসলে কোনো অর্থ হয় না। তারপরের লাইন। দেয়ার শ্যাডোজ মাস্ট কভার কানাডা, তাদের ছায়া অবশ্যই কানাডাকে ঢেকে দিতে পারে। দেখো কানাডা মনে হয় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ, একটা বিশাল দেশ। এই বৃহত্তম দেশ নাকি এই গাছগুলোর ছায়া একেবারে ঢেকে দিতে পারে। তাহলে চিন্তা করো এই গাছগুলা কত বড়। আর গাছগুলাই যদি এত বড় হয়, গাছগুলা যে রিভারে রয়েছে সেই রিভারটা কত বড়। তাহলে পুলসিরাত নদী বা এই যে স্টিক্স রিভার না হয়ে যদি স্টিক্স ওশান বা স্টিক্স ওশানটা হইতো, যেটা সমুদ্র আর কি, তাহলে কীরকম অবস্থা হইতো। যাই হোক, পরের লাইন। এ লিটল লাইট ইজ ফিল্টারিং, ছোট্ট একটু আলো ফিল্টার হয়ে আসছে ফ্রম দ্য ওয়াটার ফ্লাওয়ার্স, পানির মধ্যে যে ফুলগুলো আছে সেখান থেকে। দেয়ার লিভস ডু নট উইশ টু হারি, এবং এই ফুলের যে পাতাগুলো সেগুলো আমাদের বলে না যে খুব তাড়াহুড়ো করে আসো, খুব দ্রুত আসো, এরকমটা চায় না, বলে না। দে আর রাউন্ড অ্যান্ড ফ্ল্যাট, এই পাতাগুলো গোল এবং ছড়িয়ে আছে, ফ্ল্যাট মানে সমতল হয়ে আছে। অ্যান্ড ফুল অফ ডার্ক অ্যাডভাইস, এবং প্রত্যেকটা পাতায় রয়েছে ডার্ক অ্যাডভাইস বা কালো পরামর্শ। এটা আসলে মৃত্যুকে বোঝাচ্ছে। পরের লাইন। কোল্ড ওয়ার্ল্ডস শেক ফ্রম দ্য ওয়ার, ঠান্ডা বিশ্বব্রহ্মাণ্ড, শেক মানে কাঁপছে, ফ্রম দ্য ওয়ার নৌকার দাঁড় থেকে, অর্থাৎ নৌকার দাঁড়টা তারা যখন নাড়াচ্ছে বা দাঁড় টেনে নৌকাটা আগানোর চেষ্টা করছে, মনে হচ্ছে যেন সারা পৃথিবীটাই কাঁপছে, এবং সেই পৃথিবীটা আবার কেমন ঠান্ডা। মূলত এখানে পাপী মানুষদের দুনিয়ার কথা বোঝাতে চেয়েছেন। আর তোমাদেরকে আগেই বলেছিলাম এটা একটা মূলত অ্যালিগোরিক্যাল কবিতা। তারপর লাইন। দ্য স্পিরিট অফ ব্ল্যাকনেস, কালোর আত্মা বা কালোর শক্তি, ইজ ইন আস, আমাদের মধ্যে রয়েছে। ইট ইজ ইন ফিশেস, এবং এটা রয়েছে আবার মাছেদের মধ্যে। এখানে যে বড় নদীটা, নদীর মাছের কথা বলছে, আবার তাদের কথাও বলছে। এ স্ন্যাগ ইজ লিফটিং এ ভ্যালিডিক্টরি। আচ্ছা, স্ন্যাগ বলতে বোঝা হচ্ছে বড়শির টোপ। এ স্ন্যাগ ইজ লিফটিং, একটা বড়শির টোপ টেনে তোলা হচ্ছে। এ ভ্যালিডিক্টরি, আবার বিদায়কালে একটা করে বড়শির টোপ তুলে নেওয়া হচ্ছে। এখন এটা অ্যালিগোরিক্যালভাবে একটা মানুষের মৃত্যুকে বোঝাতে পারে। আবার হতে পারে যে তারা
যে দুইজন ব্যক্তির কথা বলছিল যে নৌকাতে চড়ে দাঁড় টেনে যাচ্ছে, তারা হয়তো স্ন্যাগ এখানে লিফট করছে, অর্থাৎ বড়শি ফেলছে, এবং সেই বড়শিগুলো তারা হাত দিয়ে টেনে ওঠানোর কথা চিন্তা করছে। পেল হ্যান্ড বলতে বোঝাচ্ছে মলিন হাত থেকে তোমরা অবশ্যই কল্পনা করতে পারো যে হ্যাঁ, লোকগুলো মৃত, তাদের হাতগুলো মৃত মানুষের হাতের কথা বলতে চাচ্ছে আর কি। তারপর লাইন, স্টার্স ওপেন অ্যামং দ্য লিলিস। লিলি মানে পদ্ম ফুল, অর্থাৎ যে ফুলগুলোর কথা বলা হচ্ছিল এই ফুলগুলোর পদ ছিল পদ্ম। স্টার্স ওপেন অ্যামং লিলিস, এই ফুলগুলোর মধ্যে আবার ছোট ছোট আলো দেখা যাচ্ছে, বা যেগুলোকে তারা বলতে পারো আর কি, তারা দেখা যাচ্ছে। আর ইউ নট ব্লাইন্ডেড বাই, তুমি কি অন্ধ হয়ে যাচ্ছ না, বাই সাস এক্সপ্রেশনলেস সাইরেন্স, এই ধরনের এক্সপ্রেশন নেই যে সমস্ত সাইরেনদের, তাদের দ্বারা তুমি কি অন্ধ হয়ে যাচ্ছ না। সাইরেনটা আসলে কি? সাইরেন মানে হচ্ছে বিউটিফুল সি ক্রিয়েচার, সামুদ্রিক অতিরিক্ত সুন্দর একটা প্রাণী, যেটার অর্ধেকটা দেখতে অন্যরকম সাপের মতো, এবং উপরেরটা দেখতে অনেকটা আবার ড্রাগনের মতো। তোমরা সাইরেন লিখে গুগলে সার্চ দিলে দেখতে পারবে যে সামুদ্রিক এক ধরনের প্রাণীর কথা বলা হচ্ছে, এবং যে প্রাণীগুলো গভীর সমুদ্রে বা অন্ধকার সমুদ্রে মানুষদেরকে বা জাহাজের নাবিকদেরকে হুইচেল বাজিয়ে ডাকে বা ইশারা করে ডাকে, এবং তারা গেলে জাহাজগুলো ডুবিয়ে তাদের মৃত্যু ঘটায়। অর্থাৎ এটা ভয়ঙ্কর একটা বিষয় বোঝানো হচ্ছে আর কি। দিস ইজ দ্য সাইলেন্স অফ অ্যাস্টোন্ডেড সোলস। এবং এখানে এক্সপ্রেশনলেস, আগের লাইনের এক্সপ্রেশনলেস সাইলেন্স বলতে বোঝাচ্ছে মূলত যে একেবারে নীরব সাইরেন এখানে রয়েছে। এবং শেষের লাইন, দিস ইজ দ্য সাইলেন্স অফ অ্যাস্টোন্ডেড সোলস, এবং এটাই একটা নীরবতা। কিসের নীরবতা? স্তম্ভিত আত্মার নীরবতা। অর্থাৎ ওখানে যে সমস্ত মৃত আত্মারা রয়েছে, সব কাঠ পেপার পিপল রয়েছে, তারা একেবারেই স্তম্ভিত, তারা সম্পূর্ণ নীরবভাবে রয়েছে, তারা ভীত। তো এই কবিতাটা মূলত একটা অ্যালিগোরিক্যাল পোয়েম, ক্রসিং দ্য ওয়াটার। এবং ক্রসিং দ্য ওয়াটার বলতে কবি এখানে, আমি সামারিটা একটু সংক্ষেপে বলে দিই। ক্রসিং দ্য ওয়াটার বলতে বোঝাচ্ছেন সেই স্টিক্স নদীর কথা, যে স্টিক্স নদীটা প্রত্যেকটা মানুষের মৃত্যুর পরে পার হয়ে যাবে, যেখানকার কিছুটা বর্ণনা এখানে দিয়ে দেওয়া আছে। তো তোমরা কবিতাটা আরেকবার পড়ে নিতে পারো, বা এই ভিডিও আরেকবার দেখে নিতে পারো, এবং ভিডিও দেখা হলেও তোমাদের কিন্তু মিনিমাম এই কবিতার সামারি বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনগুলো কয়েকবার করে পড়া উচিত। এবং একই সঙ্গে আমি তোমাদের পরামর্শ দেবো যে কোশ্চেন্সগুলো, ব্রিফ কোশ্চেন হোক বা শর্ট ব্রড, সবগুলো কোশ্চেন্স একসাথে কমপ্লিট করে ফেলার, তাহলে তোমরা এই টপিকটার উপরে কমপ্লিট প্রিপারেশন একেবারে নিয়ে নেওয়া হয়ে যাবে। এবং পরীক্ষার আগে একবার দেখলেই তাহলে তোমাদের আর এই টপিক নিয়ে কোনো ঝামেলা থাকবে না। অর্থাৎ প্রত্যেকটা টপিকই একবারে তোমরা কমপ্লিট করে ফেলো। অনেকে এরকম করে যে প্রত্যেকটা কবিতা একবারে প্রথমে শেষ করে তারপর প্রশ্নগুলো পড়তে অনেকে পছন্দ করে। তো এটা তোমাদের ইচ্ছা, তবে আমার পরামর্শ তোমরা একটা করে টপিক একেবারে কমপ্লিট করে ফেলো। পরে দেখবে যে একটা বই যখন একেবারে কমপ্লিট হয়ে যাচ্ছে, নিজেদের কাছে খুব ভালো লাগবে যে হ্যাঁ, এই বইটা আমার একেবারেই কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, আজ এ পর্যন্তই। ভালো থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিও লাইক দিতে পারো, ভিডিও লাইক দিলে ভিডিওগুলো শেয়ার করার মতো কাজ করে, অন্যদের কাছেও ভিডিওগুলো পৌঁছে যায়। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।